বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন তাপপ্রবাহের সবচেয়ে বেশি ঝুঁকি ছোটদের এবং বাড়ির বয়স্কদের। এছাড়া যারা বিভিন্ন কারণে শারীরিকভাবে দুর্বল তাদেরও হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। এ সময়ে প্রচুর পানি পান করতে বলা হয়েছে, তবে সেটা অবশ্যই যেন বিশুদ্ধ পানি এবং শরবত হয়। এ সময় ঠান্ডা জ্বর এবং পেটের পীড়ায় ভুগে থাকেন অনেকেই। চলমান তাপপ্রবাহে কি সতর্কতা, এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের উপদেষ্টা ডক্টর আবু জামিল ফয়সাল এবং আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, শুরুতে একটু জানি যে 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এটা আরও বাড়ার আশঙ্কা আছে কিনা? আমরা যেমন রিপোর্টের মধ্যে দেখছিলাম যে ভারতে যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো এই তাপপ্রবাহ যেটা এখন চলমান আছে সেটা কিছুটা স্বস্তির হতে পারে এর চেয়ে বেশি। সেই জায়গায় আসলে কোনো সম্ভাবনা বা কোনো আশা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে কিন্তু এই ঋতুচক্রের যে তারতম্য, সে অনুযায়ী প্রায় বর্ষা মৌসুম, যেটা আমাদের গ্রীষ্মকাল বলি আমরা, এই প্রায় বর্ষা মৌসুম মার্চ এপ্রিল মে, এটা কিন্তু সবসময়ই তাপমাত্রা বেশি থাকে। বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা এই সময়টাতে থাকে। কিন্তু এবছর এল নিনোর প্রভাবে আমাদের তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় বেশি। গত যেমনটা আমরা দেখেছিলাম, এবছরও তেমনি কিছুটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে। তবে এপ্রিল মে মাসে তাপপ্রবাহ থাকবে। তবে যদি আমরা যেহেতু 3 দিন করে আমরা হিট অ্যালার্টটা দিচ্ছি, কারণ আমাদের 3 দিনের যে মডেলটা সেটা সবচেয়ে ভালো ফলাফল দেয়। কাজে 3 দিন পরে আমরা বলতে পারবো যে এটা আরো তীব্র দাবদাহ বা অতি তীব্র দাবদাহ হবে কিনা। তবে যেটা মনে হচ্ছে যে সহসা পশ্চিমবঙ্গ বা অ্যাডজাসেন্ট যে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা, এ সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এবং আমাদের সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি হচ্ছে, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে। কাজেই ওই এলাকাটা কিছুটা কম্পারেটিভলি ঠান্ডা, আর সারা বাংলাদেশে এখন তপ্ত রয়েছে। ঢাকার প্রেডিকশনটা কি আসলে? আমার প্রেডিকশন হচ্ছে যে এপ্রিল মে মাসে তাপদাহ থাকবে সময় সময়। বৃষ্টি হওয়ার পরে সামান্য কিছু কমার পরে আবার যখন মেঘমুক্ত হয়ে যাবে, তখন সূর্যের আলো সরাসরি ভূপৃষ্ঠে পড়ার কারণে তাপমাত্রা বেশি থাকবে। এবং এই এপ্রিল মে মাসে এটা সহসা লাঘব ঘটবে না। তবে গত বছর যেটা দেখছিলাম, যে গত বছরে কিন্তু জুনেও আমাদের 21 দিন একটানা ড্রাই স্পেল গিয়েছে, এবং ড্রাই স্পেল থাকার কারণে তাপমাত্রা গত বছর সবচেয়ে বেশি ছিল, ওই জুনেও বেশি ছিল। তবে এটা এল নিনোর প্রভাবটা যদি কেটে যায়, তাহলে জুন মাসটা আমরা বৃষ্টিপাতের সাথে সাথে কিছুটা কমে আসবে। কিন্তু এপ্রিল এবং মে মাস, এই 2 মাসে আমরা তাপদাহ পাবো। জি, ডাক্তার আবু জামিল ফয়সাল, ঠিক যে স্বাস্থ্য আবহাওয়া অধিদপ্তরের যে প্রেডিকশন আমরা দেখছিলাম, তাতে তারা বলছেন যে এটা আসলে আরও সময় বাড়তে পারে। মানে গত বছর আমরা প্রায় এপ্রিল মে 2 মাস দেখেছি, জুনেও কিছুটা কন্টিনিউ করেছিল। এবারও এপ্রিল মে কন্টিনিউ করবেন বলে তিনি বলছিলেন। সেই জায়গায় আসলে সতর্কতা কি আমাদের? হিট স্ট্রোকের কথা বলা হচ্ছে, কোনো কোনো গণমাধ্যম বলছে যে আজকেও দেশে 2 জন হিট স্ট্রোকে মারা গেছেন। যদি এটা নিয়ে একটু সতর্কতা বলেন। ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। হিট স্ট্রোকে 2 জন বা 3 জন মারা গেছে, এটা হলো প্রথম আমাদেরকে খেয়াল করতে হবে। এবং পার্টিকুলারলি ডিজিএইচএস এর যে ভদ্রমহিলা, উনি বলছিলেন যে শিশুরা, বয়স্করা এবং আমি তার সঙ্গে যোগ দিব যারা প্রেগনেন্ট মহিলারা, এই 3 গ্রুপের লোকজনদের খুবই সতর্কতার সহিত চলতে হবে। যেমন বাইরে বের হইলেও দুপুর বেলাটা এড়াইতে হবে। মানে দুপুর 12টা থেকে নিয়ে 3টা 4টা পর্যন্ত, তখন সবচেয়ে বেশি তাপ থাকে। তো সেই সময় যাতে করে ছায়ার মধ্যে থাকা বা ঘরের মধ্যে থাকা, সেটার চেষ্টা করতে হবে। বাতাস যেখানে প্রবাহিত হয় সেটা সেই জায়গাটাতে বেছে নেওয়া ভালো। মানে সূর্যের তাপের থেকে, সূর্যের একদম ডিরেক্ট সানলাইটের থেকে
কোথাও শেডে গিয়ে গাছের তলায় যেখানে বাতাস আছে সেখানে থাকতে হবে। পানি খেতে হবে প্রচুর পরিমাণ, যেহেতু ঘাম হয় এবং ঘাম হলে পরে শরীর থেকে পানি বের হয়ে যায়, সেই জন্যই আহ মানে আমাদেরকে পানি, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। কিন্তু পানি এখন এই গরমের দিনে রাস্তাঘাটে খুব প্রচুর পরিমাণে আইসক্রিম, তারপরে বিভিন্ন ধরনের ঠান্ডা পানি, শরবত ইত্যাদি দেখতে পাওয়া যায়। সেইগুলা থেকে বিরত থাকতে হবে, কারণ সেইগুলা একদিকে খুবই ঠান্ডা থাকে, তো গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা জিনিস শরীরের মধ্যে গেলে সেটা একটা প্রতিক্রিয়া হয়। আর 2 নম্বর হলো পানিটা দূষিত থাকে, ম্যাক্সিমাম সময় পানিটা বিশুদ্ধ থাকে না, যার জন্য ওইটা দিয়ে রোগ হইতে পারে। রোগের মধ্যে প্রথম হলো যে ডায়রিয়া, ডিসেন্ট্রি হবে। মানে এইসব পানি যাতে বাইরের ধুলিবালি মিশ্রিত পানি খেলে পরে মানে ডায়রিয়া, ডিসেন্ট্রি হবে। সঙ্গে সঙ্গে আমাদের এই সময়টাতেই টাইফয়েড, প্যারাটাইফয়েড হয়, মানে জ্বর হবে, জ্বর কমবে না, বমি হবে, পাতলা পায়খানা থাকবে, এবং তখন ডাক্তার হয়তো শনাক্ত করবে যে ওনার টাইফয়েড হয়েছে, এবং এটা কিন্তু বেশ দীর্ঘমেয়াদী একটা অসুস্থতা। তারপরে যেটা হয়, অনেক সময় দেখা গেছে যে এই সঙ্গে সঙ্গে টাইফয়েডটাও তো বোধহয় পানিবাহিত রোগ। জি জি, টাইফয়েডটা পানিবাহিত হ্যাঁ, রোগ। মানে টাইফয়েড পানিবাহিত। আরেকটা পানিবাহিত রোগ আছে, সেটা হলো যে আমাদের জন্ডিস হতে দেখা যায়, যেটা নাকি হেপাটাইটিস এ। মানে পানি এবং দূষিত খাবারের মাধ্যমেও এটা মানে একজনের থেকে আরেকজনের ছড়ায়, এবং সেখানে মানে জ্বর, পাতলা পায়খানা, বমি ছাড়াও হয়তো হলুদ, মানে চোখটা হলুদ হয়ে যাবে, হাতের তালুটা হলুদ হয়ে যাবে। তো সেটাও একটা আমাদের ভয়ের কারণ, যে এইটা এখন হঠাৎ করে খুব বেশি রকম ভাবে হয়তো দেখা যাবে। এবং সবচেয়ে শেষে যেটা নাকি ভয়ের কারণ, গত বছর কিন্তু আমরা শুনতে পাইছিলাম যে কলেরাও হয়েছিল। মানে কোন শহরে কোন জায়গায় দূষিত পানি পান করার পরে কলেরাও হয়েছে। অবশ্য কলেরার টিকা খাওয়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে আমাদেরকে ওই বাইরের পানি, আইসক্রিম, শরবত, এটা একেবারেই বন্ধ, একেবারেই পরিহার করতে হবে। পানি খেতে হলে বোতলের পানি, ওই যেটা নাকি বোতলজাত পানি। রাস্তার পাশে অনেক জায়গাতেই বালতির মধ্যে বোতলজাত পানিটা থাকে, মানে বোতলজাতের ইয়েটা বন্ধ থাকে, তো সেটা নিয়ে হয়তো একটু পরিষ্কার করে খাওয়া যেতে পারে। কিন্তু অন্য পানি, শরবত একেবারেই না, আমরা অনেকে মানা করব। আইসক্রিম খান এবং আইসক্রিম অনেককে মানে বলতে শুনেছি যেরকম পানি ফুটিয়ে খেলে জীবাণু মারা যায়। যখন এটা বরফ হয়ে যায় সে সময়ও জীবাণুর আসলে হেরফের হয় কিনা, বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন? মানে মানে আমাদেরকে পানি ফুটায় বরফ বানানো, মানে যেসব বরফের কল আছে, বরফ যেখানে বানানো হয়, মানে বরফ বেশি পরিমাণে, সেসব জায়গায় কিন্তু পানি দিয়ে বরফ বানায় না। তারা সরাসরি কলের পানি দিয়ে বরফ তৈরি করে, এবং সেই বরফ এনে এই সাধারণ ছোট বিক্রেতারা ওই ভেঙে গুঁড়ো করে তারা ইয়ে বানায়, আইসক্রিমও বানায়, তারপরে শরবতের মধ্যে দেয়। তো অ্যাজ সাচ ওই বরফটাও মানে দূষিত, পানিটা ইটসেলফ দূষিত, বরফটাও দূষিত। এবং ওই মানে বরফের মধ্যে তো জীবাণু জীবিত অবস্থায় থাকে। হ্যাঁ, যেমন অবস্থায় থাকে। এই টাইফয়েড তো বরফের মধ্যে মানে বাস করতে পারে। সো দেয়ারফর এটা তেমন কোনো মানে আমাদের জন্য কোনো উপকার না যে বরফ খাবো, বরফ খেলে এখানে জীবাণু সব মরে গেছে, তা কিন্তু না, একেবারেই না। সেই জন্য আমাদেরকে এই সব জিনিস সবই পরিহার করতে হবে। ইভেন রাস্তার ধারের ওই যে ফালুদা, মানে ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করা হয়, সেটাও বাদ দেওয়া উচিত। মানে পানি তো বাদ দিতেই হবে, বরফ মানে আইসক্রিম বাদ দিতে হবে, ইত্যাদি শরবত বাদ দিতে হবে, ঠান্ডা জাতীয় কোনো খাবারও বাদ দিতে হবে। ঠান্ডা হইলে পরে খাবার এমনিতেই খাবারের মধ্যে পচন ধরে এবং খাবারের মধ্যে জীবাণু গ্রো করে। তো সো দেয়ারফর ওই ঠান্ডা খাবারও খাওয়া যাবে। মানে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা একবার অসুস্থ হলে
আমাদেরকে দেখা যাবে যে এক জায়গায় অসুস্থতা শুরু হলো, সেই জায়গায় কিন্তু অনেক লোকই অসুস্থ হয়ে যাবে। জি। তো এই যে অসুস্থতার মহামারী হবে, সেইটা আমাদেরকে আগের থেকে চিন্তা করে আমাদের প্রত্যেকেই নিজ নিজ ভাবে সচেতন হয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই তাপপ্রবাহ এটা তো 3 দিন বা এই মাসের শেষ পর্যন্ত বা মে মাসের মাঝামাঝি, এটা তো এখন দিন হিসাব করে করেই আমাদেরকে এই পদক্ষেপগুলো নিতে হবে। জি। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কি আমরা দেখতে পাই আগামী 3 দিনের মধ্যে ঢাকা বা এর আশেপাশে? 3 দিনের মধ্যে তো নয়ই, বরং আমি বলবো যে আরো 2-3 দিনের ভিতরে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা দেখতে পাচ্ছি আমরা যে সিলেটে এই অঞ্চলটা হচ্ছে মেঘালয়ে যে পাহাড় আছে, পাহাড়ে আহ, সন্নিহিত এলাকা, এবং এখানে কিছু অরোগ্রাফিক অ্যাসেন্ট হয়ে থাকে। অরোগ্রাফিক অ্যাসেন্টের কারণে ওই সকল অঞ্চলে যে সামান্য কিছু জলীয় বাষ্প আমাদের ঢুকছে, সেখানে সেখানে কিছু বৃষ্টিপাত হচ্ছে, নিয়মিতভাবেই হচ্ছে। আর কিন্তু অন্যান্য অঞ্চলে, বিশেষ করে সিলেট ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। তবে বিচ্ছিন্নভাবে দু একটা জায়গায়, আপনি জানেন যে এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম, এবং এটা হঠাৎ করে ডেভেলপ করে, এটা আগে থেকে খুব একটা প্রেডিক্ট করা যায় না। আমরা 3-4 ঘন্টা আগে আমরা প্রেডিক্ট করতে পারি, আমাদের রাডার স্কোপ বা স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে। তখন আমরা দেখি যে বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় আমাদের বজ্র মেঘ এবং বজ্রপাত হচ্ছে এবং কিছু বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু সেটা সামান্য সময়ের জন্য ঠান্ডা হলেও একদিনের পরেই কিন্তু আবার মেঘমুক্ত হয়ে গেলে সেখানে আবার গরম গরম পড়বে। হ্যাঁ, মানে সেরকমটাই দেখলাম। ঢাকায়ও দেখা গেল যে কোনো সন্ধ্যায় বৃষ্টি হলো, তারপরে আসলে তাপমাত্রা খুব বেশি কমেনি, পরের দিন আবার একই রকম জায়গায় গিয়ে পৌঁছেছে। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আরেকটি জিনিস এবার দেখছিলাম যে চুয়াডাঙ্গাতে আজকেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আমরা তো শীতের সময়ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা দেখে থাকি, মানে ওই অঞ্চলটা আসলে একটু চরমভাবাপন্ন কিনা, কি কারণ? আপনি ঠিকই বলেছেন। চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, এই অঞ্চলটা কিছুটা চরমভাবাপন্ন। কারণ আমাদের যে বে অফ বেঙ্গল, এটা কিন্তু কিছুটা ফানেল শেপ, এবং ফানেল শেপ হওয়ার কারণে এর পানি জলীয় বাষ্প দ্রুত চলে আসে আমাদের অভ্যন্তরে। কিন্তু এই খুলনা, যশোর, এই অঞ্চলটা কিন্তু আমাদের আরব সাগর থেকে যে পানিটা, সেটা যদি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে আসে, সেটা কিন্তু সমগ্র ভারতের উপর দিয়ে আসে। আমি যদি দক্ষিণ পশ্চিম দিক থেকে আসার কথা বলি, সেই ক্ষেত্রে সেখানে বৃষ্টিপাতও কম হয়, এবং বিভিন্ন কারণে যেমন ওদিক দিয়েই কিন্তু আমাদের যে হাই প্রেশার, শীতকালে যে হাই প্রেশার, সেটা পেনিট্রেট করে, এবং হাই প্রেশার পেনিট্রেট করার সাথে সাথে কিন্তু সেখানে ঠান্ডাও খুব বেশি পড়ে। কাজে গরম এবং ঠান্ডা এবং বৃষ্টি কম হওয়া, এই দুটার ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রেই কিন্তু এটা চরমভাবাপন্ন বলবো। আমি যদি বলি যে আমাদের উত্তর পূর্বাঞ্চল, যেটা সিলেট অঞ্চল, সে অঞ্চলে যদি 4,500 মিলিমিটার বছরে বৃষ্টিপাত হয়, সেখানে খুলনা, যশোর এবং রাজশাহী অঞ্চলে মাত্র 1600 মিলিমিটার বৃষ্টি হয়। তো 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হয়ে থাকে বছরে। জি, কাজে এটা একটা চরমভাবাপন্ন অঞ্চল। জি। ডাক্তার আবু জামিল ফয়সাল, ঠিক কখন আসলে একজন মানুষ বুঝবেন যে তার পাশের মানুষটিকে এখন হাসপাতালে নেওয়া প্রয়োজন? যেমন আমি যদি হিট স্ট্রোকের কথা বলি, বা ধরেন অন্য অসুস্থতা, পাতলা পায়খানা, বা মানে যে কোনো শারীরিক, মানে কোন সময়টায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হবে তার? আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাস্তায় মানে গরম ইয়েতে হেঁটে গেলেই যখন নাকি দেখবে যে লোকটা মানে চলাফেরা করতে পারছে না, খুব শ্বাস প্রশ্বাস দ্রুত নিচ্ছে, তার শরীর থেকে ঘাম বের হচ্ছে এবং হঠাৎ করে সে কাইত হয়ে পড়ে গেল, তখন অবশ্যই তাকে পার্শ্ববর্তী কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। মানে তখন বুঝতে হবে যে তার শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে, তার পাতলা পায়খানা হয়নি, এমনিতেই ঘামেই তার প্রচুর পরিমাণে পানি চলে গেছে। এটা গেল একটা। আর পাতলা পায়খানার বেলা হলো যে পাতলা পায়খানা জ্বর থাকবে এবং মানে
সাধারণত একবার দুইবার পাতলা পায়খানা হলে খুব বেশি মানুষ কাবু হয় না। বাচ্চারা হয়তো হতে পারে, কিন্তু বয়স্করা এক দুইবার হলে হয় না। কিন্তু বেশ অনেকবার পাতলা পায়খানা হয়ে গেল, তখন মুখে দিয়ে কোনো কিছুই পানীয় কিছু খাচ্ছে না। যেমন আমরা তো বলি যে পাতলা পায়খানা হইলে সঙ্গে সঙ্গে ওরাল স্যালাইন গুলে খাওয়া উচিত। ওরাল স্যালাইন সব জায়গায় পাওয়া যায়, এবং সেটা নিয়ে এসে সেটা গুলে খেলো, পাতলা পায়খানা হচ্ছে আর ওরাল স্যালাইন খাচ্ছে। তাহলে কিন্তু সেই লোকটা কিন্তু খুব খুব দ্রুত মানে কাহিল হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে না, এবং মানে ওই যে কাইট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে না। কিন্তু লোকটা যদি ওরাল স্যালাইন না খায়, 3-4 বার পাতলা পায়খানা হয়ে গেল, তারপরে দেখা গেল যে সে ক্রমশই মানে সিঙ্ক করে যাচ্ছে, তখন তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। জ্বর থাকলে, মানে ওই যে টাইফয়েডে কিন্তু জ্বর থাকে, পাতলা পায়খানা হয়তো একবার দুইবার হইলো, কিন্তু প্রচন্ড জ্বর থাকে, এবং জ্বর থাকলেও শরীর থেকে পানি বের হতে থাকে। তো সেই সময় উচ্চ উচ্চ মানে জ্বর থাকলো এবং পানিও বের হচ্ছে, শরীরটা ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে, তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। আমাদেরকে এইগুলা বিশেষ করে বাচ্চাদের বেলায় এইদিকে খেয়াল রাখতে হবে। তবে এটা ভালো হয়েছে যে স্কুল আরো 1 সপ্তাহের বন্ধ দিয়ে দিছে, তা না হলে স্কুলে গেলে পরে এই বাচ্চাগুলা স্কুলের মাঠে খেলাধুলা করতে থাকবে, তারপরে হঠাৎ করে দেখা যায় অনেকক্ষণ খেলার পরে একটা ছেলে হয়তো এক পাশে কাইট হয়ে পড়ে গেছে বা বসে গেছে। তো তখন তাকে তো কেউ যদি না নিয়ে যায়, তখন তার শরীর আরো দ্রুত খারাপ হতে থাকবে। তো এই বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখা, বয়স্কদের প্রতি লক্ষ্য রাখা। আর আমি তৃতীয় যে গ্রুপের কথা বলছি, যারা গর্ভবতী, কেন গর্ভবতীরা এমনিতেই তো অনেক তাদের শরীরে দখল যেতে থাকে, তারা মানে তাদের কোনো রকম ভাবেই মানে অল্পতেই পিপাসা লাগলে পানি খেতে হবে, তাদেরকে কোনোভাবেই ওই তাপে রোদ্রের ইয়েতে যাওয়া উচিত না, এবং কোনো ভারী কাজ করা উচিত না। এবং কাজ যদি করতে শুরু করে এবং তখন যদি তার বমি হয়, তার যদি বেশি করে ঘাম বেরোতে থাকে, তারপর সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। জি, আমরা জানি যে বিশেষ করে শহর অঞ্চলগুলোতে প্রচুর শ্রমজীবী মানুষ আছে যারা রাস্তার আশেপাশে কাজ করেন, রাস্তায় কাজ করেন। তাদের তো আসলে এটা কাজটা করতেই হবে। তাদের জন্য আসলে কি সতর্কতা? তাদের জন্য সতর্কতা হলো যে ঢিলে ঢালা কাপড় পরবে, খুব টাইট হাঁটো কাপড় যেন না পরে। 2 হলো মাথায় কিছু যেন টুপি, মাতাল, যে আমার চাতাল বলে না, যে যারা নাকি মাতলা মানে বাঁশের তৈরি, কৃষিকাজের সময় যারা ব্যবহার করেন, ওইরকম মাথায় কিছু একটা দেওয়া উচিত, যাতে করে ডিরেক্ট সান যাতে মাথায় না লাগে। আর হইলো যে কাজ করতে করতে কিছুক্ষণের জন্য হইলো বিশ্রাম নিবে, একটা আশেপাশে কোথাও একটা বসার জায়গাতে বিশ্রাম নেবে। মানে একটানা ঘন্টা 2-3 ঘন্টা কাজ করবে, তারপরে হঠাৎ করে পানি পিপাসা লাগলো, ঘাম বের হইতেছে, আর সে মানে কাইট হয়ে পড়ে গেল, তাতেও ঠিক না। মানে কাজ করবে, বিশ্রাম নিবে, পানি খাবে, তারপরে আবার কাজ করবে, মাথাটা ঢেকে রাখবে, ঢিলে ঢালা কাপড় পরবে। এইভাবে মানে আমাদেরকে মানে প্রস্তুত করতে হবে, আমাদেরকে তৈরি করে বাইরে বেরোতে হবে। ডাক্তার আবু জামিল ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, এবং সঙ্গে ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনাকেও ধন্যবাদ।